গুড মর্নিং বন্ধুরা। গতকালের ভিডিওতে আমি কথা দিয়েছিলাম ঠিক সকাল 10টায় তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসব। আর আজকে 2 অগাস্ট আজকে আমি অমরনাথ যাত্রার দ্বিতীয় দিনের ভিডিওস নিয়ে চলে এসেছি। আমরা তো আগের ভিডিওতে দেখেইছো আমরা RFID কার্ডটা কালেক্ট করেছিলাম। তো RFID কার্ড কালেক্ট করে পেহেলগাঁও থেকে আমরা একটি গাড়ি বুক করি। তো সেই গাড়িতে করেই আমরা এখান থেকে পৌঁছে যাব আজকে চন্দনবাড়ি। RFID কার্ড যেখান থেকে কালেক্ট করেছি সেখান থেকে চন্দনবাড়ির ডিস্টেন্স কিন্তু 16 কিলোমিটার। আর চন্দনবাড়ি যেতে সময় লেগেছিল প্রায় 40 মিনিট। আর আমরা এখান থেকে সকাল 8টা 10-15 নাগাদ রওনা দিয়েছিলাম এবং 9টার মধ্যেই আমরা চন্দনবাড়িতে গিয়ে পৌঁছেছিলাম। অমরনাথ যাত্রার জন্য কিন্তু কিছু এজ লিমিট আছে। 13 ইয়ার্স টু 70 ইয়ার্সের মধ্যে 13 বছর বয়স থেকে 70 বছর বয়সের মধ্যে অমরনাথ যাত্রা করা যেতে পারে। এবং আমরা যে লোকেশনে থাকি সেই লোকেশন থেকে 5 কিলোমিটার রেডিয়াসের মধ্যে অথবা নিয়ারেস্ট গভর্নমেন্ট হসপিটাল থেকে আমাদের হেলথ চেক আপ করিয়ে হেলথ সার্টিফিকেট কালেক্ট করতে হবে। হেলথ সার্টিফিকেট কালেক্ট করার পর আমাদের অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইন রেজিস্ট্রেশন করো অথবা নিয়ারেস্ট কোনো ব্যাংক থেকে আমরা রেজিস্ট্রেশন স্লট বুক করতে পারি। স্লট কনফার্ম হয়ে যাওয়ার পর জম্বু RFID সেন্টার থেকে, যেটা নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, জম্বু রেলওয়ে স্টেশনের নিয়ারেস্ট হবে, সেখান থেকে RFID কার্ড কালেক্ট করতে পারা যাবে। অথবা শ্রীনগর এয়ারপোর্টের কাছে RFID সেন্টার থেকে কার্ডটি কালেক্ট করা যেতে পারে। এছাড়াও যদি ওখান থেকে কেউ কালেক্ট করতে না পারে তাহলে পেহেলগাঁও ক্লাব থেকে অথবা পেহেলগাঁওয়ের RFID সেন্টার থেকে কার্ডটি কালেক্ট করা যেতে পারে। এখন আমরা এসে পড়েছি পেহেলগাঁও ছাড়িয়ে বেতাব ভ্যালিতে। বেতাব ভ্যালি কিন্তু কাশ্মীরের একটা অন্যতম দর্শনীয় স্থান। এখন বাজে সকাল 9টা এবং এই 9টার সময় আমরা RFID কার্ড শো করে চন্দনবাড়ি থেকে যাত্রা শুরু করলাম। এবার এখানে জানিয়ে রাখি কিছু জিনিস অবশ্যই নিয়ে আসতে হবে, যেমন এই লাঠিটা। আমাদের হাঁটার জন্য কিন্তু এই লাঠিটা ভীষণভাবে উপকার করেছে। এই লাঠিটা অবশ্যই নিয়ে নেবে। এই লাঠিগুলোর প্রাইস 20 থেকে 30 টাকা। সাথে একটা ওয়াটার বটল অ্যান্ড তার সাথে রেনকোট অবশ্যই ক্যারি করবে। যাত্রা শুরু করার প্রথমেই দেখতে পেলাম লঙ্গর এবং সেখানে গিয়ে আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম। লঙ্গরে খেতে খেতে দেখলাম যে অলরেডি হেলিকপ্টার স্টার্ট হয়ে গেছে। হেলিকপ্টারটা যায় পেহেলগাঁও থেকে পঞ্চতরণীর উদ্দেশ্যে। পঞ্চতরণী থেকে আবার হেঁটে বা ঘোড়ায় করে কেভ পর্যন্ত, অমরনাথ কেভ পর্যন্ত যেতে হবে। এবার আমরা মহাদেবের দর্শন করে বোম বোম ভোলে বলে বেরিয়ে পড়লাম। যাত্রার শুরু কিন্তু এই পথ থেকেই। আমাদের পিট্টু অথবা যারা ঘোড়ায় করে যেতে চাইবে তারা কিন্তু এখান থেকে পিট্টু বা ঘোড়া করে নিতে হবে, কারণ সামনের রাস্তাটা কিন্তু শুধুমাত্র যারা হেঁটে যাবে তাদের জন্য। ঘোড়ার রাস্তা এবং হেঁটে যাওয়ার রাস্তা দুটো কিন্তু আলাদা। কিছুটা হেঁটে যাওয়ার পরেই এই চন্দনবাড়ির এই পোস্টারটা আমরা দেখলাম। কিছুটা হেঁটে যাওয়ার পর আমরা দেখলাম আমরা যেখানে আছি সেখান থেকে এবং আমরা যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম সেই জায়গাটা কিন্তু বেশ অনেকটা ডিফারেন্স, অনেকটা উচ্চতা। আমরা আগে ছিলাম সেই দূরের সেই রাস্তাটায়, ওখান থেকে আমরা যাত্রা কিন্তু শুরু করেছিলাম। আর বর্তমানে এখন আমরা আছি এখানে এবং এখান থেকে কিন্তু রাস্তা ভীষণভাবে খাড়াই। এর পরের আমাদের যে টপটা রয়েছে সেটা হচ্ছে পিসু টপ, যেটা কিন্তু বেশ খাড়াই রাস্তা এবং উঠতে কিন্তু বেশ পরিমাণে কষ্ট হয়। তো
তো আমাদের মধ্যে যারা পায়ের কোনো সমস্যা আছে বা বয়স্ক মানুষ আছে তারা কিন্তু প্রথমেই ঘোড়া করে নিতে পারে অথবা ঢুলি করে নিতে পারে, কারণ এই রাস্তায় কিছুটা ওঠার পরে কিন্তু আর ঘোড়া সেভাবে পাওয়া যায় না। এখানে কিন্তু ভুলভাল দাম নেয়, যদিও বা ঘোড়া পাওয়া যায় সেগুলো কিন্তু ভুলভাল দাম নেয়। তো আমরা বেড়াতে গিয়ে বা আমরা কোনো দর্শন স্থানে গিয়ে এই যে জল খাই, তার যে বোতলগুলো এইভাবে ফেলে দিই, এটা কিন্তু আমাদের করা উচিত না। এটা কিন্তু এরা অনেক যথেষ্ট মেনটেন করে, তো সেখানে গিয়ে নোংরা করব না, এটাই আমরা চেষ্টা করব। এনারাই হলো আমার কাছে ইন্সপিরেশন। দেখুন কতটা বয়সের ছাপ পড়ার পরেও ওনারা কিন্তু মাথায় অত বড় বড় ব্যাগ নিয়ে ব্যালেন্সের সাহায্যে হেঁটে হেঁটে উঠছে। এনাদের জিজ্ঞেস করায় বা এনাদের সাথে কথা বলায় জানতে পারলাম এনারা আসছেন মিথিলা থেকে, মানে নেপাল মিথিলা থেকে, যেখানে সীতার বাড়ি ছিল। মাথার উপরে সূর্যমামা থাকা সত্ত্বেও মেঘও কিন্তু আকাশে অনেকটা ছিল, তো সেটা নিয়েই আমার একটু ভয়ও ছিল, তাই আমরা একটু চেষ্টা করছিলাম আগে পৌঁছানোর। তো পিসুটপ এখান থেকে আরও 2 কিলোমিটার এবং যোজিবাল আরও 6 কিলোমিটার দূরে ছিল। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা কিন্তু নতুন তৈরি হয়েছে, আর ওই যে দূরে আঁকা বাঁকা রাস্তাটা ওটা কিন্তু ঘোড়া দিয়ে যায়, ঘোড়া ওই রাস্তাটা দিয়ে যায়, ওইটা পুরনো রাস্তা ছিল। পিসুটপ কিন্তু ভীষণ কঠিন, কারণ এটা কিন্তু প্রচুর পরিমাণে একটা চড়াই রাস্তা ছিল। তো দেখতে পাচ্ছেন রাস্তাটা ঠিক কতটা পরিমাণে খাড়াই। এবার আমরা এসে পৌঁছেছি পিসুটপে। পিসুটপের এখানে কিন্তু লঙ্গর আছে এবং এখানে আমরা এখন একটু ফ্রেশ হয়ে বা এখানে আমরা এখন একটু বিশ্রাম নিয়ে আমরা আবার স্টার্ট করব আমাদের নেক্সট যোজিবালের উদ্দেশ্যে যাত্রা। এখন বাজে ঘড়িতে 12টা, আর এখন আমরা আবার আমাদের যাত্রা শুরু করলাম। এখন আমরা পৌঁছাবো যোজিবাল অবধি, আবার ওখানে একটু আমরা রেস্ট নিয়ে আমাদের আজকের গন্তব্য শেষনাগ পর্যন্ত আমাদের আজকে পৌঁছাতে হবে। পিসুটপের পর থেকেই ঘোড়ার যাওয়ার রাস্তা এবং আমাদেরও পায়ে হাঁটার রাস্তা কিন্তু একই। এই রাস্তা দিয়েই কিন্তু ওঠা এবং নামা হয়, ঘোড়া ওঠে এবং নামে, এবং আমাদের ক্ষেত্রেও কিন্তু আমরা এই রাস্তা দিয়ে উঠি এবং নামি। যারা পেহেলগাঁও দিয়ে নামে তারা এই রাস্তাটাই কিন্তু ফিরে আসে আবার। এখানে লঙ্গরগুলোতে কিন্তু খাবার জলও দেওয়া হয়, আর আপনারা যদি খাবার জল কিনতে চান বা কোনো পানীয় কিনতে চান তাহলে যা এমআরপি আছে তার থেকে কিন্তু ডবল দাম নেবে, মানে খাবার জলের দাম নেবে প্রায় 40 থেকে 50 টাকা। অমরনাথ যাত্রার এই যে রাস্তা, চোখ কেন মনও জুড়িয়ে যাবে। অসাধারণ দৃশ্য, সাথে অসাধারণ মনোরম পরিবেশ, যা আপনাকে মুগ্ধ করতে বাধ্য হবে। আমরা এখন পৌঁছে গেছি যোজিপালে। আর কিছু পিসুটপ থেকে যোজিপাল 4 কিলোমিটারের দূরত্ব ছিল, আর আমরা এখানে এসে পৌঁছেছি দুপুর 2:30-টে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আবার এখানে দুপুরে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়ব আমাদের আজকের গন্তব্য শেষনাগের উদ্দেশ্যে। এখানে কিন্তু এই লঙ্গরগুলোতে পুরোই একদম ফ্রিতে, একদমই বিনা পয়সায় খেতে দেওয়া হয়। ইনফ্যাক্ট এখানে আলাদা করে কোনো রেস্টুরেন্ট বা খাবার জায়গাও কিন্তু নেই, আপনারা চাইলেও সেটা কিন্তু সম্ভব নয়।
তো এই লঙ্গরগুলোর খাবার দাবার কিন্তু খুবই টেস্টি, খুবই ভালো যত্ন নিয়ে ওনারা তৈরি করে থাকেন। এই পথে যাত্রা করার সময় আমার মাথায় এটাই আসছিল বারবার, মহাদেব দেবাদিদেব ঠিক এই রাস্তা দিয়ে বা এই পথ দিয়েই মাতা পার্বতী রানীকে নিয়ে অমরনাথের গুহার উদ্দেশ্যে অমর কথা শোনাতে শোনাতে যাত্রা করেছিল। আর আজ আমরা সেই পথ দিয়েই অনুসরণ করে হেঁটে চলেছি। এটা যে একটা আলাদা ফিলিংস, এটা একমাত্র যারা মহাদেব দেবাদিদেবের কথা ভাবেন বা যারা মহাদেব দেবাদিদেবকে ভীষণভাবে ভালোবাসেন তারা এটা ফিল করতে পারবেন। তো আমার মতো যারা মহাদেব দেবাদিদেবকে ভীষণভাবে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই অমরনাথ যাত্রায় একবার অবশ্যই আসবেন। এক অসাধারণ সুন্দর দৃশ্য যা আপনি অন্য কোথাও পাবেন না, মন ভালো করে দেবে একদম। এত কষ্ট হচ্ছে, এতটাই এখানে চড়াই রাস্তা রয়েছে, তারপরেও আমাদের মন যেভাবে একটুকু ক্লান্ত হয়নি, শরীর ক্লান্ত হলেও মন কিন্তু একটুকু ক্লান্ত হয়নি। অমরনাথ যাত্রায় কিন্তু কিছু কথিত কাহিনী আছে, সেই কাহিনী অনুযায়ী এখানের বহু জায়গার নামকরণ করা হয়েছে। যেমন মহাদেব দেবাদিদেব যখন যাত্রা শুরু করেছিলেন চন্দনবাড়ি থেকে মাতা পার্বতী রানীকে নিয়ে, ওখানে কিন্তু ওনার মস্তকে ধারণ করা চাঁদকে রেখে এসেছিলেন, তাই সেই জায়গার নাম হয়েছিল চন্দনবাড়ি। আবার এই শেষনাগে এখানে কিন্তু একটা বিশাল বড় জলাধার আছে, সেই জলাধারে কথিত আছে যে মহাদেব তার বাসুকী নাগকে এখানে রেখে গিয়েছিলেন, তাই এই জায়গার নামকরণও কিন্তু করা হয়েছে শেষনাগ। শেষনাগের উচ্চতা 12,800 ফিট, আর এই জলাধার কিন্তু গ্লেসিয়ার্সের জল দিয়েই পুষ্ট। এখন ঘড়িতে বাজে সন্ধে 6টা, আর শেষনাগ থেকে দুপুর 2টোর পরে আর সামনের দিকে যাত্রা করতে দেওয়া হয় না, গেটটি বন্ধ হয়ে যায়। দুপুর 2টোর আগে আসলে পঞ্চতরণীর উদ্দেশ্যে যাত্রা করা যায়, দুপুর 2টোর পরে আসলে কিন্তু শেষনাগের এখানে বেস ক্যাম্প আছে, অমরনাথ যাত্রার বেস ক্যাম্প, সেখানেই কিন্তু থাকতে হবে। আর সাথে এখানে লঙ্গরও আছে, এখানে মেডিকেল ফেসিলিটিও আছে, যারা অসুস্থ হয়ে পড়ে তারা এখানে এসে মেডিকেল ক্যাম্পের দ্বারা কিছু ওষুধ এবং সাহায্য নিতে পারে। এই হলো বেস ক্যাম্পে প্রবেশ করতে দেওয়ার রাস্তা। এখানে কিন্তু নিজের RFID কার্ডটা চেক করবে ওরা, এবং তার সাথে আপনার লাগেজ চেক করে তবেই কিন্তু বেস ক্যাম্পে প্রবেশ করতে দেওয়া হবে। এটা ছিল আমাদের রাত্রে থাকার জায়গা। তো আমরা এই টেন্টটা নিয়েছিলাম, এখানে 10 জনের থাকার জায়গা, কিন্তু যেহেতু আমরা 7 জন ছিলাম তো আমাদের 7 জনের জন্য ওরা আর এখানে অন্য কাউকে আনেনি, তো আমরা ওখানেই রাত্রিবাস করেছিলাম। আর এখানে লঙ্গরে আমরা রাত্রে এসে খাওয়া দাওয়া করে তারপরে গরম জল নিয়ে আমরা টেন্টে পৌঁছে যাই। আবার এখানে বলে রাখি, এখানে কিন্তু টেন্টের ভাড়া যদি আপনি নিচে থাকার ব্যবস্থা করেন মানে মাটিতে, ওখানে ওরা একটি করে কম্বল দিয়ে দেবে, তো সেখানে থাকার ব্যবস্থার ওরা চার্জেস নেবে 650 টাকা। এবং আপনি যদি বেডে থাকতে চান, যেগুলো আমাদের দেখলেন, সেই বেডগুলোর ভাড়া নিয়েছে 750 টাকা করে। এবং সকালবেলায় গরম জল 1 বালতি করে এরা এখানে দেয় স্নানের জন্যে, সেটার জন্য আপনাকে 200 টাকা করে পে করতে হবে। এখানে কিন্তু প্রচুর বায়ো টয়লেটও রয়েছে,
তো কোনো রকম কোনো অসুবিধা হবে না। এখানের কিন্তু পরিষেবা যথেষ্ট ভালো। আগামীকাল আমরা পঞ্চতরণের উদ্দেশ্যে যাত্রা করব শেষনাগ থেকেই। তো কালকেও কিন্তু আপনারা অবশ্যই পাশে থাকবেন। আজকের মতো টাটা।